ছেলে মেয়ে যদি বড় হয় তখন মা বাবার অনেক চিন্তা, অনেক টেনশন থাকে। আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় তাহলে তো আরও অনেক চিন্তা, টেনশন থাকে। আসলে এখনকার সম্পর্কগুলো আর আগের মতো নেই। এখন ভাই বোনের ভেতরেও চলে এসেছে এক অন্যরকম সম্পর্ক। কি খবর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য একটি দারুণ গল্প নিয়ে হাজির হয়ে গেলাম, ভাই এবং বোনের তৃতীয় পর্ব। তোমাদের অনুরোধেই আজ তৃতীয় পর্ব নিয়ে হাজির হলাম। আমার নাম হচ্ছে শ্রাবণী, আমার বয়স প্রায় 28 বছর। আমার এক ছেলে এবং এক মেয়ে। আমার হাজব্যান্ড মূলত একজন কৃষক, আর আমার ছেলে মেয়ে তারা আসলে দুজনেই বেশ বড় হয়েছে, প্রাপ্তবয়স্ক। তারা আসলে নিজেদের বুঝ নিজেরাই বোঝে। আমি ছেলে এবং মেয়েকে খেলপুর ইউনিভার্সিটিতে পড়াই, সেজন্য তাদেরকে খেলপুরে পাঠানো হয়েছে। হ্যাঁ, আমার ছেলেটা একটু বড়, ওর বয়স হচ্ছে প্রায় 21 বছর, আর মেয়েটার বয়স হচ্ছে তেমন বেশি না, 17 বছর। এখন ওরা দুই ভাই বোনই খিলপুরাইটে থাকে, সেখানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। দুই ভাই বোন একটি বাসা নেই, তারা কিন্তু ওই বাসাতে ভাই বোন মিলেমিশে থাকা, খাওয়া, পড়াশোনা সব কিছুই করছে। যেহেতু খিলপুরায় আসলে বড় হয়েছে, খিলপুরায় যেহেতু পড়াশোনা করে, আসলে খিলপুরের মানুষ কীরকম আপনারা সবাই জানেন। খিলপুরে আসলে একটু মডার্ন টাইপ চলাফেরা সবাই করে। সেখানে আসলে সম্পর্কের গুরুত্ব খুব একটা বেশি মানা হয় না। সেখানে আসলে সব কিছু ওপেন, খোলামেলা, ভাই বোন মা বাবা কোনো কিছু নেই, সব কিছু খোলামেলা, ওপেন রিলেশন যাকে বলা চলে। এখানে আসলে সিক্রেট কোনো কিছু নেই। সো আসলে আমার মেয়েরা এবং ছেলেরাও খেলপুরাইতে অনেকটা এরকমভাবেই বড় হয়েছে। আমার ছেলের নাম হচ্ছে রূপক এবং মেয়ের নাম হচ্ছে লাবণী। লাবণী বেশ ভালো পড়াশোনায়, রূপকও বেশ ভালো পড়াশোনায়। তারা যেহেতু খিলপুরায় থাকে, একে অন্যের সঙ্গে থাকে, বেড শেয়ার করে, এক রুমে থাকে। বেশিরভাগ সবাই জানেন আসলে খিলপুর শহরে বিশেষ করে ব্যাচেলর রুম কিন্তু একেবারেই পাওয়া যায় না। কারণ আপনি যদি স্বামী স্ত্রী না হন তাহলে তো আরও কঠিন। খিলপুর শহরে তো রুম পাওয়াই কঠিন, একেবারেই কঠিন। তো তারপরেও আমার ছেলে মেয়ে যেহেতু খিলপুর কলেজে পড়াশোনা করে, তো তাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক পরিচিত বন্ধুবান্ধব আছে, যে কারণে আসলে তাদের রুম খুব একটা বেশি কষ্ট হয়নি। তো কলেজের পাশেই তারা একটা ফ্ল্যাটে এক রুমের বাসা নিয়ে ভাই এবং বোন থাকে। তারা কলেজ শেষে পড়াশোনা করে, টেবিলে সব কিছুই আছে। আমি যতটুকু জানি, আমার ছেলে এবং মেয়ে আমাকে বলেছে তারা এক রুমেই থাকে, একটা খাটে দুই ভাই এবং বোন থাকে। বাট তারা সবাই জানে যে আসলে ভাই বোন। তাদের ওয়াইফাই আছে, মাঝে মধ্যে ভিডিও কল দেয় আমাকে। এই মতে আমারও খুব ভালো লাগে। তো সামনেই আসলে ঈদ, কোরবানির ঈদ, ঠিক আছে? আর এই ঈদেই আমার ছেলে এবং মেয়ে তারা আসবে। এখন আসলে তাদের জন্য আমি অনেক আয়োজন, অনেক আনন্দ করতেছি। যেহেতু কলেজের প্রায় 1 মাসের মতো ছুটি দিবে, সেই কারণে আমি ভাবতেছি আসলে তাদের দুজনের বিয়ের কথাবার্তাটাও আমি সেরে নিব। কারণ অনেক জায়গা থেকে পাত্র দেখতে আসতেছে, অনেকে আমাকে কিন্তু ফোনও দিচ্ছে। সো এই অবস্থায় আসলে আমি কি করতে পারি? এই জন্য আমি আসলে ওরা দুইজনই আসবে, এটা আমার জন্য অনেক আনন্দ। রূপক এবং লাবণী তারা দুজনেই আসবে। তো হঠাৎ করে তারা আসলে খেলপুর থেকে চলে আসলো। আসার পরে তো আমাদের ঘর একদম আলো মেলো। হ্যাঁ, সব কিছু আসলে একদম খুশির বন্যা বয়ে গেছে। আমার আসলে শ্বশুর শাশুড়ি কেউ নেই সংসারে, আমি, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ছেলে এবং মেয়ে। আত্মীয় স্বজন আছে, তারা আসলে দূরে থাকে, আর এমনি কাছাকাছি কেউ নেই আত্মীয় স্বজন। তো তারা আসলো, দিনে আসলো, আসতে আসতে বিকেল হয়ে গেছে। আমি লাবণী এবং রূপককে বললাম, এই তোমরা দুজন একটা কাজ করো, ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে আসো, গোসল করে তোমাদের জন্য আমি খাবার দিচ্ছি। অনেক দিন পর আজকে তোমাদের জন্য হাঁসের মাংস, গরুর মাংস, হ্যাঁ সব খাবার রেডি করতেছি আমি। আর জন্য আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে যে তোমাদের জন্য এত মজার মজার খাবার আমি রান্না করতে পারবো। আরে আমি তো কখনো ভাবতেই পারিনি। হ্যাঁ, তোমরা যে নিখিলপুরায় যাও, গেলে তো আর আসতেই চাও না, মাকে ভুলে যাও একেবারে, তাই না? তো রূপক বলতেছে, আম্মু তোমার হাতের খাবার খাই না আজকে কতদিন হলো। এই আম্মু আজকে একটু ভালো করে জাল দিয়ে, একটু ঝোল দিয়ে, বেশি করে একটু রান্না করবে।
তো অপরদিকে পায়েল বলতেছে, আম্মু আমার হাতে রান্না খেয়ে খেয়ে ভাইয়া তো একেবারেই বড় হয়ে গেছে, আজকে তুমি ভাইয়াকে একটু ভালো করে জাল ঝোল দিয়ে একটু ভালো করে রান্না করে খাইয়ে দাও। হ্যাঁ, তারপর দেখি কার খাবারটা সবচেয়ে বেশি মজা হয়। এই বলে দুজন গোসল করে চলে আসলো। আমরা সবাই ডাইনিংয়ে বসলাম। বসার পরে খাবার দাবার শেষ করলাম এবং রূপক এবং লাবণী তারা দুজনে বলতেছে, উফ আজকে তো বেশ ভালো একটা খাবার হয়েছে, কতদিন পরে যে মায়ের হাতে এরকম একটা রান্না খেলাম, বলতে পারবো না। আসলে নিখিলপুরে থাকি, লাবণীও ভালোভাবে রান্নাবান্না করে না, আর আমিও একদমই খেতে পারি না, তারপরও খেতে হয়। তো ওরা ডাইনিং টেবিলে লক্ষ্য করলাম ওরা আসলে ভাই বোন একে অন্যকে হাত দিয়ে খামচিড়ি দিচ্ছে, চিমটি দিচ্ছে, একজনের নাক ধরতেছে, গাল ধরে টান দিচ্ছে, আর কি ফাজরমো করতেছে, আবার আরেকজনে দেখতেছি পা দিয়ে টেবিলের তলে ইশারা দিচ্ছে। আমি ওদের ভাবমূর্তি খুব একটা বেশি ভালো চোখে দেখলাম না। আবার মনে মনে ভাবলাম, যা নিখিলপুরা শহরে থাকে তার উপর আবার একই রুমে থাকে, হয়তো দুই ভাই বোন বান্ধবীর মতো চলাফেরা করে, এর চাইতে আর বেশি কি হবে। আর আমার ছেলে তো ও তো ভালো করেই জানে যে আসলে বোনের সম্পর্কটা, তাই না? তো আমি বললাম, কি রে তোরা কি নিখিলপুর শহর থেকে কি এত দুষ্ট হয়ে গেছিস, নাকি একজনের শরীরে আরেকজনে কামড়াচ্ছিস, চিমটাচ্ছিস, এলো কি করতেছিস? এগুলো ভালো লাগে না। তারপর যখন রাত হইল, আমি রূপকের জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করলাম। সেই রুমের রূপক এবং ওর বাবা থাকবে। যেহেতু আমাদের গ্রামের বাড়ি, আসলে আমাদের এই বাড়ি হচ্ছে 2 রুমের বাড়ি, আর একটা ডাইনিং রুম, একটা কিচেন রুম। তো আমাদের আসলে টাকা পয়সার অভাব নাই, যে কারণে আসলে বাড়ি করতে পারি নাই। গ্রামের বাড়ি তো আপনারা অনেকেই বোঝেন, তাই না? আর একটা হচ্ছে আমি আর আমার মেয়ে লাবণ্যী, আমরা দুজন থাকবো। তো আগে ছেলে মেয়ে ছোটো ছিল, আমি আর হাজব্যান্ড আমরা সবাই একসাথেই থাকতাম। তো এখন যেহেতু ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন তো আর একসাথে থাকা সম্ভব না। তারপর আমি লাবণ্যীকে বললাম, লাবণ্যী তুমি আমার সাথে ঘুমাবে আজকে, ঠিক আছে? আর রূপক তুমি তোমার বাবার সঙ্গে ওই রুমে শুয়ে পড়ো গিয়ে খাওয়া দাওয়া শেষ করে। রূপক বলল, না মা, তুমি আর আব্বু আগে যেভাবে ঘুমাইতে ঠিক এইভাবে এই রুমে ঘুমাও, আর আমি আর লাবণী ওই রুমে ঘুমাবো। আমরা যেভাবে খিলপুরতে থেকেছি একই রুমে আমরা সেভাবেই থাকবো। আমি রূপককে একটু ঝাড়ি মেরে বললাম, এই কি বলতেছিস সেটা? এটা গ্রামের বাড়ি, এটা খিলপুর শহর না। আর একজন মানুষ দেখলেই বা কি বলবে? হ্যাঁ, তোর বোন এখন অনেক বড় হয়ে গেছে, একই রুমে থাকা যাবে না। অপরদিকে দেখলাম রুম থেকে লাবণ্যী বলতেছে, মা তুমি বাবার সঙ্গে থাকো তো, আমি আমার ভাইয়ের সঙ্গেই থাকবো। আর তাছাড়া আমরা তো ঢাকাতে একই রুমে থাকি, একসঙ্গেই থাকি, আমরা কাপড় চোপড় সব কিছুই চেঞ্জ করি সামনাসামনি, আমাদের অভ্যাস হয়ে গেছে। মা তুমি আমাদেরকে নিয়ে একদমই চিন্তা টেনশন কোনো কিছু করো না, আমরা আমাদের মতো করে সুন্দরভাবে থাকতে পারবো। তুমি বরং বাবাকে সময় দাও, আমাদের কথা তোমার চিন্তা করতে হবে না। লাবণ্যীর মুখে এরকম কথা শুনে আমি রীতিমতন একটু অবাকি হয়ে পড়েছিলাম। তারপরে বললাম, ঠিক আছে, তোরা দুজন যখন মেনে নিয়েছিস একসঙ্গে থাকবি, আচ্ছা থাক, তবে সাবধানে, ঠিক আছে? কেন গ্রামের মানুষ কিন্তু ভালো না, অনেকে অনেক ধরনের অনেক কিছু বলে, ঠিক আছে? তারপরে এই কথা বলে আমি আসলে ঘুমিয়ে পড়লাম আমার রুমে গিয়ে। আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, তুমি না বলে তুমি তোমার মেয়ের সঙ্গে থাকবে আর আমি আমার ছেলের সঙ্গে থাকবো, এখন তো দেখতেছি তোমার মন একেবারে রোম্যান্টিক হয়ে পড়েছে, তুমি তাদেরকে একসঙ্গে দিয়ে তুমি বুঝি আমার কাছে চলে এলে, আমাকে ছাড়া বুঝি তোমার একদমই ভালো লাগে না? আমি আমার হাজব্যান্ডকে বললাম, আরে না, খিলপুর শহর থেকে আসার পরে লাবণ্যের রূপকের মধ্যে কেমন যেন একটা সম্পর্ক হয়ে পড়েছে, তারা আসলে একে অন্যকে ছাড়া থাকতেই পারে না। যখনই দেখি তারা একসঙ্গে খেলাধুলা করে, একসঙ্গে গেমস খেলে, একসঙ্গে খাওয়া দাওয়া করে, সারাক্ষণ খুনসুটি করে একে অন্যের শরীর নিয়ে, মানে যাকে বলে একদম স্বামী স্ত্রীর মতো। ওরা যে আসলে ভাই বোন, আমার তো মনে হয় এই জিনিসটা ওরা ভুলেই গেছে। মানলাম খিলপুর শহরে আসলে সম্পর্কের ভ্যালু বোঝে না, একসঙ্গে থাকতে হয়, তাই বলে এতটা কাছে চলে আসবে? আমার হাজব্যান্ড আমাকে বললো, আরে ওরা বাচ্চা মানুষ, ঠিক আছে, ওরা ওদের মতো থাকতে দাও, এত টেনশন করো না তো তুমি, বরং আমাকে সামলাও, হাসো, আজকে তোমাকে একটু সাইজ করে দেই। এই কথা বলার পর আমার হাজব্যান্ড আমাকে বেশ রোম্যান্টিকভাবে একটু আদর করে তারপর আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠতে উঠতে আমার সকাল 7টা বেজে গেল। সকাল 7টা বাজে উঠি আমি সর্বপ্রথম ওয়াশরুমে গিয়ে একটু ছাদে যাই, গিয়ে গাছে আগে একটু পানি দেই। গাছে পানি দিতেই দেখলাম আজকে গাছে এই গতকাল যে লাবণ্য আর অরুণের রুমে যে আসলে চাদরটা ছিল, রুমে সেই চাদরটা দেখতে পারলাম যে ছাদের উপরে দেওয়া। কি ব্যাপার, এই চাদরটা তো কালকে আমি পায়লার রূপকের রুমে দিয়েছিলাম, এইটা এখানে ছাদে আসলো কিভাবে? আমি রীতিমতন অবাক হয়ে পড়লাম। আবার দেখতেছি চাদরের ভিতরে কি সমস্ত যেন দাগ দেখা যাচ্ছে, এইটা কিভাবে সম্ভব? আমি তাড়াতাড়ি ওদের রুমে গেলাম, গিয়ে যা দেখলাম বন্ধুরা, এইটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।
ওরা কি ভাই বোন নাকি স্বামী স্ত্রী? আমি জাস্ট এটাই বুঝতে পারতেছি না। আমি দেখতেছি লাবণী আসলে রূপকের কোলে বসে আছে এবং তারা একে অন্যকে কি যেন বলতেছে। তার উপর আবার লাবণীর চোখে চোখে কি যেন দেখে দিচ্ছে এবং লাবণী একটু কান্না কান্না ভাব, লাবণীকে আসলে একটু আদর করে দিচ্ছে, এরকম একটা কিছুই দেখতে পারতেছি। আমি গিয়ে ওদেরকে একটা ঝাড়ি দিলাম, এই রূপক কি ব্যাপার, লাবণী কি ব্যাপার, তুমি ওর কোলে কেন বসে আছো আর তুমি ওর গালে কি করতেছো? এই তোমরা আজকে আলাদা হয়ে যাবে। এই লাবণী তুমি আজকে থেকে আমার সঙ্গে থাকবে। আচ্ছা সারা রাত ভাই বোন সে যে এই সমস্ত কাজকাম করে বেড়াও তাই না? এই তোরা কি ভুলে গেছিস তোরা যে ভাই বোন, তোরা স্বামী স্ত্রী না? ছি ছি ছি, লাবণী তুমি তো আমার মান সম্মান একদমই রাখলে না। তারপর রূপককে আমি দুটো চর মারলাম, দুটো চর মেরে আমি তাকে রুম থেকে নিয়ে আসলাম এবং আমি তাকে বললাম, বেয়াদব ছেলে, নষ্ট ছেলে, তোমার কি মান সম্মান বলে কোনো কিছু আছে? হ্যাঁ, আত্মসম্মান বলে কোনো কিছু আছে? নিজের বোনের সঙ্গে তুমি এমন কাজটা করতে পারলে? তাকে তুমি তোমার কোলে তুমি বসাতে পারলে? ছি 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 ছি, আজকে আমার বোন আসতেছে, আমার বোনের ছেলের সঙ্গে আমি তোমার বিয়ের কথা চলতেছে, আর তুমি কিনা তোমার ভাইয়ের সঙ্গে এই সমস্ত কাজকাম করে বেড়াচ্ছ। ছি 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 ছি, লাবণী তুমি তোমার মান সম্মান একদমই রাখলে না। তারপর রূপককে আমি দুটো চর মারলাম, দুটো চর মেরে আমি তাকে রুম থেকে নিয়ে আসলাম এবং আমি তাকে বললাম, বেয়াদব ছেলে, নষ্ট ছেলে, তোমার কি মান সম্মান বলে কোনো কিছু আছে? হ্যাঁ, আত্মসম্মান বলে কোনো কিছু আছে? নিজের বোনের সঙ্গে তুমি এমন কাজটা করতে পারলে? তাকে তুমি তোমার কোলে তুমি বসাতে পারলে? ছি 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 ছি, আজকে আমার বোন আসতেছে, তার ছেলের সঙ্গে আমি ভাবতেছি পাইলের বিয়ে দিব। আমার বোন এসে যদি দেখে তোমাদের এই সমস্ত কার্যকলাপ, সে কি তার ছেলের সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিবে? তুই তো আমার মেয়েটার কপালটা পোড়াবি হতো ছাড়া। এই কথা বলে দুটো চর দিয়ে আমি তাকে বললাম আমার সামনে থেকে বের হয়ে যেতে। তারপর আর কি নাস্তা বানাবো, আমার তো একেবারেই মুড নষ্ট, আর কোনো কিছু কাজ করতে আমার মন যাচ্ছে না। ছেলেমেয়ের এই অবস্থা দেখে আর কি ভালো লাগে। মা হিসেবে আমি নিজেকে কোনোভাবেই আমি নিজেকে আসলে কি বলবো, আমার এত পরিমাণ রাগ হচ্ছে। যাই হোক, আমি আসলে রূপকের বাবাকে কোনো কিছু বুঝতে দিলাম না। উনি যদি আবার ব্যাপারটা জানতে পারেন তাহলে উনি বেশ রাগ করে ফেলবে, এই জন্য আর তাকে কোনো কিছু বুঝতে দিই নাই। তারপর আর কি করব, তারপর ডিরেক্ট রান্নাঘরে গিয়ে চোখে জল মুছতেছি আর ভাবতেছি নিখিলপুরা শহরে কলেজে পড়তে পড়তে আমার ছেলে মেয়েগুলো মনে হয় একেবারেই নষ্ট হয়ে গেছে। ছি আল্লাহ, এই জন্যই কি তুমি আমাকে বাঁচিয়ে রাখছো? ওরা শুনেছি নিখিলপুর শহরে একসঙ্গে থাকে, একই রুমে থাকে, তার মানে তারা এত বছর ধরে এই সমস্ত কাজ করে বেরিয়েছে। হ্যাঁ, এই সমস্ত কথা ভাবতে ভাবতেই আমার ভীষণ লজ্জা হচ্ছে, নিজের কাছেই নিজের লজ্জা হচ্ছে, আবার অপরদিকে খুব অভিমানও হচ্ছে। করি একটু পরেই আমি কিচেন রুম থেকে শব্দ পেলাম, আবারও পায়েল এবং রূপক তারা যেন কানে কানে আওয়াজ করতেছে। আমি তাদের রুমে কান পেতে শুনতেছি। পায়েল বলতেছে, ভাইয়া আমরা বাড়িতে এসে ভুল করেছি, আমরা যদি নিখিলপুরেই থেকে যেতাম তাহলে আজকের এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। আরে নিখিলপুরে তো আমরা রুমের ভিতরে সারাক্ষণ একাই থাকি। হ্যাঁ, আমরা কি কাপড় চোপড় পরলাম না পরলাম এই আমরা কোনো কিছু দেখি না। তুই সারাক্ষণ আমাকে এই আদর করিস, আমার কাছে থাকিস, আমি তোর সঙ্গে কাছে থাকি, আমরা দুই ভাই বোন খেলাধুলা করি, কত সুন্দর আনন্দ উল্লাস করি। দেখ বাড়িতে আসার পর থেকে মা আমাদেরকে আলাদা করতে চাইতেছে, আমাদেরকে একসঙ্গে দেখলেই বকাঝকা করতেছে। চল আমরা নিখিলপুরেতে চলে যাই, এখানে আর থাকবো না। মেয়ে এবং ছেলের মুখে এই কথা শুনে আমি তো রীতিমতো আসমান থেকে পড়লাম। হায় হায় আল্লাহ, তার মানে কি আমার মেয়ে লাবণীকে আমারই ছেলে প্রেগনেন্ট করে দিল? এটা কি সম্ভব? এতদিন আমি কি তাহলে দুধ দিয়ে কালসাপ পুষেছি? এটা আমি কি দেখতেছি? আল্লাহ, এই প্রেগনেন্সি ট্যাবলেট, তারপর হচ্ছে নোরাক্স, ফেমিকন, আরও কি সমস্ত কি, তারপরে যে বাচ্চা কয় মাসের, এগুলো সমস্ত কিছু আমি দেখতেছি। আল্লাহ, তুমি এই জিনিস দেখার আগে আমাকে তুমি কেন পৃথিবী থেকে উঠিয়ে নিলে না? তারপর আমি আসলে তাড়াতাড়ি রূপকের কাছে গেলাম, গিয়ে বললাম, এই ছতাছাড়া, তোর কি মান সম্মান বলে কোনো কিছু নেই? তোর কি আত্মসম্মান বলে কোনো কিছু নেই? এই বলে আমি ওকে বেপরোয়াভাবে আমি ওকে চড় থাপ্পড় দিয়ে অনেক কিছু ওকে মারতেছি। আমি ধুমধাম বলতেছি, তুই আবার কি সর্বনাশটা করলি? তুই ভাই হয়ে তোর বোনকে এটা তুই করতে পারলি? হতছাড়া, তোর বোন লাগে, তোর মায়ের পেটের বোন, তুই এটা কি করলি? তুই এটা কি করলি রে বাবা? হ্যাঁ, তুই তোর বোনকে শেষ পর্যন্ত প্রেগনেন্ট করে দিলি। আরে তোর বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আমি তোর খালামণিকে কি বলবো? হতছাড়া। বন্ধুরা, আপনারা যারা ছেলে মেয়েকে একসঙ্গে বড় করতে যাচ্ছেন, খবরদার, আসলে কি বলবো, এটা আমারই ভুল হয়েছে তাদেরকে ঢাকা শহরে একসঙ্গে এভাবে বড় করতে। তারপর
আমার হাজবেন্ড আসলো, ওর বাবা আসলো, এসে বলতেছে কি হয়েছে, তোমরা মা ছেলে এরকম কি করতেছো? আমার হাতে প্রেগনেন্সি রিপোর্ট দেখে আমার হাজবেন্ড তো রীতিমতো চোখে কপাল উঠে গেল। উনি একটা লাঠি নিয়ে আমার ছেলেকে ইচ্ছা মতো পেটাচ্ছে আর বলতেছে, তুই ভাই হয়ে তুই বোনের সঙ্গে এটা কি করলি? এই জন্যই কি তোকে নিখিলপুর শহরে এত টাকা খরচ করে আমি লেখাপড়া করতে পাঠিয়েছিলাম, এই শিক্ষাই তোকে দিয়েছিলাম? আর এই কথা বলে বলে ওকে ধুম পেটাচ্ছে। আর লাবণী তখন আমাদের রুমে ছিল না। হঠাৎ করে এই মারের শব্দ শুনে বাইরে থেকে আসলো, এসে বলতেছে, আরে আম্মু তুমি এটা কি করতেছো, থামো আম্মু, তুমি থামো। বাইরে থেকে হঠাৎ করে দৌড়ে এসে লাবণী বলতেছে, আম্মু আব্বু তোমরা ভুল করতেছো, দেখো ভাইয়া কিন্তু এই কাজটা একদমই করেনি। হ্যাঁ আমি মানতেছি আম্মু, আমি প্রেগনেন্ট, আমি ভুল করেছি আম্মু, যদি কোনো অন্যায় করে থাকি সেটা আমি করেছি, আমার ভাইয়া কোনো অপরাধ করে নাই, ভাইয়া নিষ্পাপ, আম্মু প্লিজ তুমি ভাইয়াকে ছেড়ে দাও। ওর মুখে এই কথা শুনে আমি বললাম, কি ও তোকে প্রেগনেন্ট করে, ও আবার যে নিষ্পাপ? না, এই কথা বলে ওর গালে আমি আরও একটা থাপ্পড় দিলাম। তারপর আমার মেয়ে লাবণী বলতেছে, আম্মু তোমরা আসল কথাটা তো শুনবে, কি হয়েছে দেখো আম্মু, ভাইয়ার এখানে কোনো দোষ নাই। হ্যাঁ ভাইয়া তো আরও আমাকে হেল্প করেছে, আমাকে নতুন জীবন দিয়েছে। আরে আজকে যে তোমাদের মেয়ে লাবণী এখানে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, এটা শুধুমাত্র তোমার ছেলের জন্য, রূপকের জন্য, আমার ভাইয়ার জন্য। ভাইয়া যদি না হতো তাহলে আম্মু আমি কবেই মারা যেতাম। আমি আসলে আত্মহত্যা করতে চেয়েছিলাম, সেখান থেকে ভাইয়া আমাকে নতুন জীবন দিয়েছে, আমাকে বাঁচিয়েছে এবং ভাইয়া আমাকে প্রোটেক্ট করতো। এবং মাঝে মধ্যে আমার মন খারাপ হলে ভাইয়া আমার কাছে এসে আমাকে মিষ্টি মিষ্টি গল্প শোনাতো, আমাকে হাসানোর চেষ্টা করতো। এবং ভাইয়া এই কথাটা জানার পর আসলে আমার খালার ছেলে এই তামিম ভাইয়া যে আমাকে পছন্দ করে সেটা ভাইয়া খুব ভালোভাবে জানে। এবং খালার সঙ্গে তখন ভাইয়া যোগাযোগ করে এবং খালাকে সব কিছু খুলে বলে। তখন খালা বলে, ঠিক আছে আমি সব কিছু জেনেও তোকে আমি আমার বউ করতে রাজি। এখন আসলে খালা ব্যাপারটা সব কিছুই জানে, যেহেতু আমরা তারই মেয়ে, এজন্য খালা এই অন্যায়টা মেনে নিয়েছে। এখন তুমিই বলো এখানে কি ভাইয়ের কোনো দোষ আছে বা ভাইয়ের কি কোনো আছে? ভাইয়া তো আসলে আমাকে নতুন একটা জীবন দিয়েছে।